করছি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা। আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। ধূমপান, মদ্যপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই গল্পে বর্ণিত আত্মহত্যার দৃশ্য লেখকের কল্পনাপ্রসূত। এই বর্ণনা আপনার কাছে অস্বস্তিকর হলে বিশেষজ্ঞের সাহায্য নিন। আপনার পাশে সাহায্যের জন্য রয়েছে 24/7 গভর্নমেন্ট হেল্পলাইন কিরণ। কল করুন 1800-599-0019। সানডে সাসপেন্স, শুধুমাত্র মির্চিতে। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনাদের জন্য রয়েছে গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প পাষাণের ক্ষুধা। গজেন্দ্র কুমার মিত্রের জন্ম হয় 1908 সালের 11ই নভেম্বর। বাংলা সাহিত্যের জগতে তিনি অত্যন্ত উজ্জ্বল এক ব্যক্তিত্ব। উপন্যাস, গল্প, কবিতা, অনুবাদ সর্বক্ষেত্রেই তিনি ছিলেন সমান সাবলীল। তিনি ভূষিত হয়েছেন সাহিত্য একাডেমি পুরস্কারে। আজকের গল্প পাঠে দ্বীপ, গল্পের সূত্রধার দেবী। শুরু হচ্ছে পাষাণের ক্ষুধা। গরমের ছুটিতে পুরী যাওয়াটা আমার কাছে নতুন কিছু নয়, তবে ইদানিং বেশ কয়েক বছর যাওয়া হয়নি, সুতরাং ওখানকার সাম্প্রতিক চেহারাটা আমার দেখা ছিল না। বরাবরই হঠাৎ গিয়ে পড়ি, একটা কি দুটো দিন যে কোনো হোটেলে উঠে বাড়ি খুঁজে নিয়ে সেখানে চলে যাই। নিজের চোখে না দেখে বা চিঠিতে বা পরের নির্বাচনের উপর নির্ভর করে বাড়ি ভাড়া করতে হলে ঠকতে হয়। তা সে আপনি পুরী, কাশী, মধুপুর, দেওঘর, শিমুলতলা যেখানেই যান না কেন। আপনার চক্ষে সুবর্ণ বর্ষ, হয়তো এই কথাটাই ঠিক। মোদ্দা কথা হলো, যেখানে 1 মাস 1.5 মাস থাকতে হবে সে জায়গাটা পছন্দসই না হলে যাত্রাটাই যেন মাটি হয়ে যায়, কিছুই ভালো লাগে না। এইবার পুরী স্টেশনে নেমে হকচকিয়ে গেলাম। বরাবর দেখে আসছি স্টেশনেই হোটেলের লোকে এসে ধরে, কিন্তু এবার জনপ্রাণী দেখলাম না। এক পান্ডার সঙ্গে চোখাচোখি হতেই সে কাষ্ঠ হাসি হেসে কোথায় যে সরে পড়ল, তারপর তার টিকিটাও আর দেখতে পেলাম না। তখনও কিছুই বুঝিনি। থোড়াই কেয়ার ভঙ্গিতে রিক্সা নিয়ে রওনা দিলাম বিজয়দার হোটেলের দিকে। স্বামী স্ত্রী তো আছি, যে কোনো একটা ছোট ঘর পেলেই চলে যাবে, অত কিসের ভাবনা। কিন্তু বিজয়দার হোটেলের সামনে রিক্সা থেকে নামার সময় দেখি বাক্স বিছানা নিয়ে শুকনো মুখে আরো 2টি দল বাইরে বসে আছে। ভাগ্যতিক দেখে বুঝলাম যে তারাও সম্প্রতি এসেছেন, কিন্তু বাইরে কেন? তবে যে ঠিক কি সেটা বিজয়দার মুখ দেখেই বোঝা গেল। সেই চিরপ্রসন্ন মুখে অভ্যর্থনার হাসি ফুটল না, বরং বিব্রত ভ্রুকুটি আরো স্পষ্ট হয়ে উঠল। দ্রুত পায়ে আমাদের দিকে এগিয়ে এসে বললেন, এ কি কাণ্ড দেখো, একটু খবর দিয়ে আসতে নেই? বৌমাকে শুদ্ধ নিয়েছি, ছি 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 ছি। আরে দেখো দেখি কি ছেলে মানুষই কাণ্ড। পুরী কি আর সেই পুরী আছে? এই না 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 না, নেমে কাজ নেই, সোজা চলে যাও লক্ষ্মীদির ওখানে। দেখো যদি কোনো মতে জায়গা দিতে পারেন। আমার এখানে দেখছই তো, সেই ভোরের প্যাসেঞ্জার এসে বসে আছে। বিকেলে যদি কেউ যায় তো সেই জায়গায় এরা ঢুকবেন, সেই ভরসাও বিশেষ নেই। যায় তো 2টি কলেজের ছেলে আছে, এক তারাই যেতে পারে, আর যাওয়ার মতো কেউ নেই। তখনও পরিস্থিতির গুরুত্বটা ঠিক বুঝতে পারিনি। বুঝলাম যখন লক্ষ্মীদি থেকে হেমন্তদা, নীলমোহন থেকে অপ্রতি পাণ্ডা, সকলের হোটেল থেকেই খালি হাতে ফিরতে হলো। চক্রতীর্থ থেকে স্বর্গদ্বার, কোথাও কোনো হোটেল দেখতে বাকি রাখলাম না। খড়ের ঘর থেকে 4 তলা বাড়ি, সর্বত্র সেই এক কথা, ঠাঁই নাই ঠাঁই নাই। বিজয়দার কথাটা আবার মনে পড়ল। ইস,
একটু আগে খবর দিয়ে আসতে হয়। পুরী কি আর সেই পুরী আছে? হোটেলের পালা শেষ হওয়ার পর ধর্মশালা নিয়ে পড়া গেল। কয়েক জায়গায় তো ঢোকাই গেল না। গোটা উঠোন জুড়ে আশ্রয় প্রার্থীর দল বাক্স বিছানা নিয়ে। তার মধ্যেই বিক্রেতারা খাবার দাবারও বিক্রি করে চলেছেন। ইতিমধ্যে মাথার ওপর সূর্য আর সামনে রিক্সাওয়ালার মেজাজ দুটোই মধ্য গগনে পৌঁছেছে। রিক্সাওয়ালা মাঝে মধ্যেই ভয় দেখাচ্ছে যে এবার রাস্তার মধ্যে নামিয়ে দিয়ে চলে যাবে এবং এই হয়রানির জন্য 3 গুণ বেশি ভাড়া আদায় করে ছাড়বে। তাকে বাবা বাছা করে আরো কয়েক জায়গায় ঘুরলাম। মস্ত মস্ত ধর্মশালা তৈরি হয়েছে, কোথাও কি একটু মাথা গোঁজার জায়গা মিলবে না? কিন্তু কপাল, ঘর দূরে থাক, কোনো ধর্মশালার দালানেও ঠাঁই হলো না আমাদের। অগত্যা রিক্সাওয়ালাকে 3 গুণের জায়গায় 5 গুণ বেশি ভাড়া দিয়ে শেষ পর্যন্ত বিজয়দার হোটেলেই আবার ফিরে এলাম। আর কিছু না হোক অফিসে মালপত্র রেখে মুখে হাতে জল দিয়ে তো নিতে পারবো, দুটো ভাতও মিলবে। তা মিলল। বিজয়দা বললেন, তোমার বৌদি থাকলে বৌমাকে অন্তত সেই ঘরে থাকার বন্দোবস্ত করে দিতে পারতাম, কিন্তু এই কিছুদিন হলো তিনি দেশে গিয়েছেন, তাই দুটো ঘরে 8খানা সিট পড়েছে। আমি তো আজকাল রাতে ঘুমোচ্ছি আপিস ঘরে। তা যাগ্গে ওসব কথা, এখন না হয় 2টি ভাত খেয়ে নাও, তারপর তোমাকে নিয়ে বেরোবো। দেখি একটা ব্যবস্থা তো হবেই। বিজয়দা বেশ আশ্বাস নিয়েই শেষের কথাগুলো বললেন। কিন্তু বিধি যেদিন বাম হন সেদিন পোড়া শোল মাছও জলে পালিয়ে যায়। আর এ তো সামান্য একটা ঘর ভাড়া, কোথাওই থাকার মতো একটা ঘরও পাওয়া গেল না, বাড়ি তো দূরের কথা। স্বর্গদ্বারের অন্ধকার ঘিঞ্জি গলিতে 2-1খানা ঘর যা খালি দেখা গেল, তাতে আর যাই হোক বউকে নিয়ে থাকা যায় না। নোনা ধরা, ইট বের করা, জানলা দরজাও নেই, পুরো যাও বা আছে তা বন্ধ হয় না। ক্লান্ত অবসন্ন লাগছিল। বিজয়দাও বিরক্ত। ফেরার সময় তাকে বললাম, ফেরার এক্সপ্রেসের আর কত 20-25 মিনিট বাকি আছে, ফিরতে তো হবেই, তো ওই এক্সপ্রেসেই ফিরবো। রিজার্ভেশন না থাকুক, রেলে স্কুলে পড়াই এদিক ওদিক ছাত্র জুটেই যাবে। তা না হলে পাস যখন দেখবে তখন কোথাও একটা জায়গা করেই দেবে। রেলের লোক বলে কথা। কি আর বলি বলো তোমায়, ভরসা করে থাকতেও তো বলতে পারছি না। হোটেলে ফিরে গৃহিণীকে বললাম, শোনো, 20-25 মিনিট বাকি আছে এক্সপ্রেসের। বাক্স বিছানা কিছুই যখন খোলা হয়নি তখন আর ভাবনা কি, রিক্সাও তৈরিই রয়েছে। কিন্তু আমার কথা শুনেই গিন্নি জিভ কেটে বললেন, এ বাবা, তাই কখনো হয় নাকি? এখানে এসে প্রভু জগন্নাথের দর্শন না করে আমি নড়ছি না। আমার গলা কেটে ফেললেও না। মণিকোঠায় না পৌঁছতে পারি, বাইরে থেকে দর্শন করলেও তো শান্তি নাকি? এমনি এমনি ফিরে যাব? না বাবা, তা আমি পারবো না। কিন্তু এদিকে যে আর সময় নেই, এখন উঠলেও ট্রেনটা ধরার একটা চান্স। সে না পাই না পাবো, না হয় স্টেশনের প্ল্যাটফর্মেই পড়ে থাকবো সারা রাত, না হয় সকালের প্যাসেঞ্জারই ধরবো। এই তো রাস্তায় বসেই অর্ধেক দিন কেটে গেল, রাতটা কি আর কাটবে না? শোনো হে তোমরা, স্টেশনে গিয়ে আর লাভ নেই, কারণ এখন হেলিকপ্টার না ধরলে ওই ট্রেন পাওয়া অসম্ভব। তোমরা বরং এখন একটু বসো, চাটা খাও, তারপর দুজনে মন্দিরে ঘুরে এসো। সেসব অবধি কিছু না হলে আমরা 2 ভাই বাইরে বিছানা করে শুয়ে পড়ব, বৌমা না হয় ভিতরে আপিস ঘরে ঘুমোবেন। একটা রাতের তো ব্যাপার, উপায়ও তো নেই আর। এতক্ষণে ভাগ্য একটু মুখ তুলে তাকালো আমাদের দিকে। বিজয়দার হোটেলে যে ছেলেটি দুধ দিতে আসে তার নাম ভীম। কুচকুচে কালো গায়ের রং, পাথরের চলমান পাহাড় যেন একটা। নামে ভীম, আকৃতিতেও। টাকার তাগাদায় এসে বিজয়দার জন্য অপেক্ষা করছিল। আমাদের কথাবার্তা শুনে ইতস্তত করে বলল, বাবু কি কোথাও ঘর পেলেন না এদিকে? আমার স্ত্রী তখন আসার শেষ সম্বলটুকু খুঁজছিলেন। তার সামনে এগিয়ে গিয়ে বললেন, দেখো না কি আতান্তরে পড়েছি, না হোটেল না বাড়ি, কোথাও একটুও ঠাঁই হলো না। তা আছে নাকি বাবা, তোমার সন্ধানে কোথাও ঘরটর আছে? ভীম নিজের কালো দাঁতগুলো বের করে একটু সবিনয় হাসির ভঙ্গিতে নিবেদন করল, তা আছে মা, ঘর নয় একটা গোটা বাড়ি আছে, মস্ত বড় বাড়ি। ভাড়া তারা নেয় না, ভাড়া দেওয়ার কোনো প্রশ্নই নেই। আমার বউয়ের দাদামশাই ওখানকার দারোয়ান কাম কেয়ারটেকার। আপনারা যদি যান তবে বলে কয়ে ব্যবস্থা করে দিতে পারি। যতদিন খুশি থাকুন না, যাদের বাড়ি তারা কোনো দিন আসে না, এলে চিঠিপত্র দিয়ে আসবে, তখন কি আপনারা কোনো একটা ব্যবস্থা করে নিতে পারবেন না?
ভাড়া নয়, এমনকি বাড়িওয়ালাকে বলে অনুমতি নিয়েও থাকা নয়, নিতান্তই ভৃত্যের অনুগ্রহে বাস করা। এই ব্যবস্থাতে আমার মন আদৌ সায় দিল না, কিন্তু গৃহিণী ততক্ষণে জেগে উঠেছেন। বোধ করি আমার মনের ভাবটা অনুমান করেই তিনি আমাকে একেবারে কাটিয়ে বিজয়দার শরণাপন্ন হলেন। আপনি কি বলেন বিজয়দা? একটু ওকে জিজ্ঞেস করে দেখবেন নাকি বাড়িটা কোথায়, কত বড়? সত্যি সত্যি গিয়ে ওঠা যাবে তো, নাকি পোড়ো বাড়ি? বিজয়দা ভীমকে জেরা করে যতটুকু তথ্য আদায় করতে পারলেন তা অবশ্য খুব বেশি নয়। বাড়িটা দেখা গেল বিজয়দা চেনেন। চক্রতীর্থ ছাড়িয়ে বহু দূরে বাড়ি। বাড়িও না, তাকে প্রাসাদ বলাই নাকি উচিত। সে বাড়িতে কেউ আসে না, এটাও যেমন ঠিক, তেমনি বাড়ি যে মধ্যে মধ্যে সারিয়ে বাসযোগ্য করে রাখা হয় এটাও ঠিক। বিজয়দা বললেন, দেখো, ভীম যার কথা বলছে সেটা পুরনো হানাবাড়ি বা পোড়ো বাড়ি নয়। একবার গিয়ে দেখে আসতে দোষ কি? দোষ অনেক দেখানো চলতো, কিন্তু গৃহিণী কোনোটাই দেখতে রাজি নন। কাজেই আমিও সেই বৃথা চেষ্টা ছেড়ে দিলাম। স্থির হলো যে এই সন্ধ্যা রাতে আর ওই অতদূর অভিযান করে যাওয়ার চেষ্টা করা হবে না। আজকে আমরা বাইরে এবং গৃহিণী আপিস ঘরে শুয়ে কাটাবে। কাল ভোরবেলা ভীম যখন দুধ দিতে আসবে তখন তার সঙ্গে মালপত্র নিয়ে রওনা দেব। গৃহিণী জোর করে অগ্রিম বকশিস ভীমের অনিচ্ছুক হাতে গুঁজে দিলেন। না না না, এ কি, এর দরকার নেই। হে দেখেছো? আরে রাখো তো, লজ্জা করো না। পরদিন বাড়িতে উপস্থিত হয়ে কিন্তু গৃহিণীর উৎসাহ যেন কিছুটা কমে গেল। সত্যি বাড়ি নয়, সেটা প্রাসাদই বটে, বরং কেল্লা বলা যেতে পারে। আগাগোড়া বড় বড় কালচে ধরনের বেলে পাথরে গাঁথা, সামনে বিরাট কম্পাউন্ড। তবে কম্পাউন্ড মানে বাগান নয়, বালির পাহাড় বা মরুভূমি। অত বড় জনহীন, শব্দহীন, প্রাণহীন বাড়িটা যেন নিঃসঙ্গ দাঁড়িয়ে আছে, থমথম করছে। বহুকাল পরে গত বছরই নাকি বাড়িটা একবার মেরামত করা হয়েছে, সুতরাং পোড়ো বাড়ির যা চিহ্ন, নোনা ধরা দেওয়াল, ভাঙাচোরা পাঁচিল, সেসব এখানে নেই। গৃহিণী পাংশু মুখে অনেকক্ষণ ধরে বাড়িটার দিকে চেয়ে রইলেন। ভেতরে যাওয়া বা জিনিসপত্র গুছিয়ে তোলা কোনোটাতেই তেমন কোনো উৎসাহ দেখা গেল না তার। আমার দিকে তাকিয়ে নিচু গলায় বললেন, হ্যাঁ গো, এত বড় বাড়িতে আমরা দুটো প্রাণী থাকবো কেমন করে? দরকার নেই, তবে চলো ফিরে যাই। দর্শন তো কাল হয়েই গিয়েছে, তাই আজ ফিরে যেতে দোষ নেই। এখন গেলে প্যাসেঞ্জারটা ধরতে পারবো। উনি বোধহয় খুব একটা প্রতিবাদ করতেন না, কিন্তু ভীম প্রবল প্রতিবাদ করে উঠল। গৃহিণীর শুকনো মুখ আর আমাদের মৃদু কণ্ঠস্বরে মনের ভাব অনুমান করতে অসুবিধে হয়নি তার। ভীম একেবারে চেঁচামেচি জুড়ে দিল, এ কি বলতেছেন আপনারা? এই বাড়ি অন্য কেউ পেলে ছাড়তো নি। একবার সামনের দিকে চেয়ে দেখেন, কি দৃশ্য দেখেন, কত ফাঁকা। দেখাশোনা করার লোক তো রয়েছে। পাশের ওই বাড়িগুলোতে এক একজন করে মালি বা দরওয়ান থাকে। এই সময় জনমনুষ্যও আছে বাড়িতে। একটা হাঁক দিলি কত লোক এসে পড়বে বলেন। তবে এত ভয় কিসের আপনাদের? জগন্নাথ দেবী সদয় হয়ে যোগাযোগ ঘটিয়ে দিয়েছেন। এই সুযোগ ছেড়ে দেওয়া মানে হাতের লোক কি পায় ঠেলা বাবুরা। দৃশ্য যে চমৎকার তা মানতেই হবে। সামনেই বিস্তৃত এবং অবারিত সমুদ্র। কোনো কুশ্রী বাড়ি কিংবা কুৎসিত রকমের ভিড় দৃষ্টিকে বাধা দেয় না স্বর্গদ্বারের মতো। তবু তো আমরা নিচে দাঁড়িয়ে আছি, ওপরে বারান্দা থেকে নিশ্চয়ই বহুদূর পর্যন্ত দেখা যাবে। আশেপাশের বাড়ির কথা যে ভীম বলছে তাও খুব একটা মিথ্যে নয়। একেবারে কাছে না হোক, কাছাকাছির মধ্যে দু একটা বাড়িতে দামি শাড়ি শুকোচ্ছে, সেটা এখান থেকেই নজরে পড়ছে। আমাদের এই দ্বিধা আর দোলাচলের মধ্যেই ভীম মালপত্র নিয়ে বারান্দায় নামিয়ে রেখে এলো। তারপর হাঁক ডাক করে নিজের দাদা শ্বশুরকেও খুঁজে বের করলো। এ কোথায় গেলে গো? এ কোথায় গেলে? আরে এসো গো, এসো। এই যে এদিকে এসো, এসো। চারদিকে চেয়ে যেটুকু উৎসাহ বোধ করছিলাম সেটা এই লোকটাকে দেখে মিলিয়ে যেতে বেশি দেরি হলো না। অতি বৃদ্ধ নুব্জ দেহ একটি লোক, ঘোলাটে চোখে কেমন যেন একটা বিদ্বিষ্ট ভাব আমাদের প্রতি। পরে অবশ্য বুঝেছিলাম যে এই বিদ্বেষ তার গোটা বিশ্বব্রহ্মাণ্ড সম্বন্ধেই। এত বড় বাড়িতে দেখলাম সে থাকে না। বাড়ির পূর্ব দক্ষিণ প্রান্তে দুটো তাল গাছের গুঁড়ি ঘেঁষে লতা পাতা দিয়ে একটা কুঁড়ে ঘর মতো তৈরি করা হয়েছে, নিতান্তই সামান্য। তার কোলে দু একটা আকন্দ ও নারায়ণী সেনার গাছ।
তাতেই বাস করে লোকটা। নাম কীর্তনচন্দ্র। ঝুপড়ির আগরের সামনে এতক্ষণ স্থির হয়ে দাঁড়িয়েছিল। ভীম হাঁকডাক করে এগিয়ে যেতে চোখে পড়ল। তাকে দেখে গৃহিণী নিজের নিরুৎসাহ গোপন করলেন না, বললেন, ও বাবা ভীম, তোমার দাদা শ্বশুর তো দেখছি 3 কালগত থুরথুরে বুড়ো। ওর ভরসায় এখানে থাকবো কেমন করে বলো তো? বাড়িতে তো জলও নেই, কে জল তুলবে, কেই বা কাজকর্ম করবে? আমি তো সবার পেরে উঠবো না। চিন্তা করবেন না মা, সে সব হবে। এখানেই পাশেই এক ঝি আছে, মাতঙ্গী, আমরা মাতি বলে ডাকি। সে এসে সব কাজকর্ম করে দিয়ে যাবে। আর এ কীর্তনচন্দ্র, এ দেখতেই শুধু এরকম মা ঠাকরুন, এখনো এক গাছা লাঠি নিয়ে দাঁড়ালে 3টে লেঠেলের মহড়া নিতে পারে। হাজার হোক কবজির জোর আছে তো, বাজার হাট কেনাকাটা সব পারবে, কোনো চিন্তা করবেন নি। গৃহিণীর আশঙ্কা পুরোপুরি যায়নি। কীর্তনের মুখের দিকে চেয়ে বললেন, কি বলছো? ঝিটি পাওয়া যাবে তো? এবার কীর্তন নিষ্প্রভ চোখ আমার গৃহিণীর মুখের ওপর স্থির রেখে উত্তর দিল, হ্যাঁ, পাওয়া যাবে। জল তোলা, কাপড় কাচা, মশলা পেশা, বাসন মাজা সব করবে। রোজ 12 আনা করে দিতে হবে। সারাদিন রাখতে হলে দুপুরবেলা খেতে দিতে হবে। আর যদি রাত্রেও থাকতে হয়? না, রাত্রে থাকবে না, ভোরে আসবে, সন্ধ্যার আগে চলে যাবে। ও আচ্ছা, তা তুমি থাকবে তো? না, আমি ওই ঘরে থাকি। ও বাড়িতে আমার ঘুম হয় না। বাজার হাট সব আমি করতে পারবো, সারাদিন থাকবো, কিন্তু সন্ধ্যের পর আমাকে পাবেন না। আমি আফিং খাই, তখন আর সার থাকে না। কি হবে গো, এত বড় বাড়িতে তুমি আর আমি থাকতে পারবো? হ্যাঁ বাবা ভীম, তা রাত্রে এসে তুমি থাকতে পারো না? না হয় তোমাকেই কিছু দিয়ে দিতাম। তা কি করে হয় মা, আমার 8টা-10টা গরু যে, রাত 2টোয় উঠে গোয়ালে ধোঁয়া দিতে হয়, 4টে গাই দেওয়া শুরু হয়, নইলে আমার আর থাকতে কি মা বলেন। গৃহিণী উদ্বিগ্ন মুখে আমার দিকে তাকালেন। আমি চাইলাম সমুদ্রের দিকে। চারিদিকে চেয়ে দেখে নিলাম। নবীন রোদে ঝলমল করছে চারদিক। নীল সমুদ্র আরো নীল হয়ে উঠছে নির্মেঘ আকাশের প্রতিফলনে। বড়ই লোভনীয় দৃশ্য আর মধুর বাতাস। সমস্ত দেহ জুড়িয়ে যাচ্ছে। প্রকৃতির এই চেহারার দিকে তাকালে কোনো বিপদের কথা মনেই থাকে না। সন্ধে এবং অন্ধকার এখনো বহু দূর। বললাম, আরে যাহা 52 তাহাই 53, একটা রাত কেটেই যাবে। তেমন অসুবিধে হলে কাল সন্ধ্যের আগেই চলে যাব। নীল সমুদ্রের নেশা বোধহয় গৃহিণীকেও পেয়েছিল। তিনিও সেই বিশাল বিশাল ভেঙে পড়া ঢেউগুলো দেখতে দেখতে কেমন অন্যমনস্ক হয়ে পড়লেন। সেই অবসরে কীর্তন দোতলার একটা ঘর খুলে ঝাঁট দিতে শুরু করল। ভীম মালপত্র ওপরে তুলে নিজেই 2 বালতি জল দিয়েছে ওপরের বাথরুমে। এরপর আর ধুলো পায়ে ফিরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমরাও তুলতে পারলাম না। তবে দিনের আলোর রেশ মেলাবার আগেই মিলিয়ে গেল মনের আলো। এই বাড়িতে যে ইলেকট্রিসিটি নেই তা আগে কেউ বলে দেয়নি। লাইন আছে, সুইচ আছে, হোল্ডার আছে, অথচ তার মধ্যে প্রাণ শক্তিটুকু নেই। এইটা আমাদের বোঝবার কথাও নয়। হুঁশ হলো বিকেলে বেড়াতে বেরোবার আগে। কীর্তনকে জিজ্ঞেস করলাম, বাল্ব কি পাওয়া যাবে, নাকি ফেরার পথে কিনে আনবো 2-1টা? বাল্ব দিয়ে হবেটা কি? বাড়িতে বিজলি কোথায়? হ্যাঁ, এই কথা শুনে আমার গৃহিণী আর্তনাদ করে উঠলেন। হ্যাঁ, তার মানে বাড়িতে আলো নেই? কীর্তনকে জেরা করে জানা গেল কারণটা। প্রায় বছর 2 এই বাড়িতে কেউ আসেনি। বর্তমান মালিক বাড়ি বিক্রির বিজ্ঞাপন দিয়েছিলেন। বাড়ির চেহারা দেখে কেউ আর দাম পর্যন্ত জিজ্ঞেস করেনি। সেই জন্যই এই কিছুদিন আগে বাড়ি মেরামত করা হয়েছে। এখন যে বসবাসযোগ্য বলে মনে হচ্ছে এটা তারই ফল। আবার বিজ্ঞাপনও দিয়েছেন কর্তারা, কিন্তু দীর্ঘকাল এই বাড়ি ভাঙা আর পতিত অবস্থায় দেখা গিয়েছে, তাই এখন আর কেউ দেখতেও আসতে চায় না। গৃহিণী নিরুপায় গলায় বললেন, এখন করবোটা কি? হোটেলে থাকবো বলেই তো এসেছিলাম। লণ্ঠন আনার কথা তাই মনেও পড়েনি।
কিন্তু এই যা জোর হাওয়া, মোমবাতি বা প্রদীপ জ্বালাটাও সম্ভব নয়। অগত্যা ওদেরই শরণাপন্ন হলাম। কি হবে বাবা কীর্তন? তা বলতে পারছি না, আমারও সব বালাই নেই। সন্ধ্যের সঙ্গে সঙ্গে শুয়ে পড়ি, কখনো ওঠার দরকার হলে অন্ধকারেই উঠি। তখন প্রদীপ আর দেশলাই আছে, খুব কম জ্বালি। হ্যারিকেন আমি কোথা পাবো? এ তো আচ্ছা ঝামেলায় পড়া গেল। আচ্ছা, ওর নাম কি যেন? মাতি? হ্যাঁ, মাতি কি বলে? ওকে একবার বলে দেখো না। মাতি বা মাতঙ্গী শেষ পর্যন্ত ত্রাণ দিল। দৈনিক 1 আনা ভাড়ায় নিজের অদ্বিতীয় হ্যারিকেন লণ্ঠনটি এনে তেল পুড়ে জেলে দিয়ে গেল। সে নাকি এমনই আলো যে আমরা জ্বালতে পারবো না। আলোটির আরও যা গুণ দেখলাম, সামান্য বাড়াতে গেলেই এমন ধোঁয়া বেরোতে থাকে যে দেখতে দেখতে চিমনি অন্ধকার হয়ে যায়। তা আবার সেই চিমনি মুছে যেমন মিটমিট করে জ্বালিয়েছিল সেই অবস্থাতেই রেখে দিতে হলো। ওতেই যা আলো হয়। এরপর আর বেড়াতে যাওয়ার রুচি বা সাহস দুটোর কোনোটাই রইল না। প্রতি মুহূর্তেই আশা করছিলাম যে বিজয়দা হয়তো আসবেন একবার খবর নিতে। স্বার্থপরের মতোই আশা করছিলাম হয়তো, কারণ তার হোটেলের যা অবস্থা তাতে বাইরে বেরোনোই মুশকিল, বিশেষত এত দূরে। একটাই সুবিধে, পাণ্ডাকে খবর দেওয়া হয়েছিল রাত্রে প্রসাদ পাঠানোর জন্য, অর্থাৎ রান্নার হাঙ্গামা ছিল না। গৃহিণী বললেন, কাল যদি এখানে থাকতে হয় তাহলে দুপুরেই রাত্রে রান্না সেরে রাখতে হবে। আর তুমি বাপু পয়সা খরচ করে একটা নতুন লণ্ঠন কিনে আনো। এই আলোতে আমি থাকতে পারবো না, এর চেয়ে অন্ধকারে থাকাও ঢের ভালো। কাজও নেই, কামাইও নেই, মানে মুক্তির অবসর নেই। এই অবস্থায় আমরা দুটি প্রাণী অন্ধকারে বারান্দায় বসে রইলাম পাশাপাশি। বাড়িওয়ালার একটা নড়বড়ে তক্তপোষ পড়েছিল ঘরে। বসবার প্রয়োজন হবে বুঝে সেটা আগেই বার করে নিয়েছিলাম বারান্দায়। এখন তাতেই পুরনো খবরের কাগজ পেতে বসলাম। দেখতে দেখতে চারদিক আচ্ছন্ন করে অন্ধকার নেমে এলো। সে অন্ধকারে আকাশ আর সমুদ্র একাকার হয়ে এলো। মধ্যে মধ্যে ঢেউ ভেঙে পড়ার শব্দ ও ফসফরাসের আলো ছাড়া সমুদ্রের অস্তিত্ব লোপ পেয়ে গেছে। সব অন্ধকার। দূরে দূরে দু একটা বাড়ির আলো দেখে আকাশের তারা বলেই বোধ হচ্ছে। একসময় প্রায় আধ ঘন্টা মতো সে আলোগুলো নিভে গেল। এদিককার কারেন্ট বন্ধ হয়ে গেল বুঝলাম। পুরীতে এটা নিত্য ঘটনা। অন্ধকারের মধ্যেই একজন প্রসাদ দিয়ে গেল। সেও এক বিচিত্র ব্যাপার। 19-20 বছরের জোয়ান ছোকরা ছেলে, কিন্তু সে কিছুতেই উপরে উঠতে রাজি হলো না। বেশ দৃঢ় স্বরে জানিয়ে দিল, নিতে হয় নাও, না হলে আমি প্রসাদ নিয়ে ফিরে যাচ্ছি। অন্ধকারে আমি এই বাড়িতে ঢুকবো না কিছুতেই। ছেলেটা বাড়ির রকে পর্যন্ত উঠল না। সিঁড়ির শেষ প্রান্তে 2 বাঁধানো চত্বরের একটাতে হাঁড়িগুলো নামিয়ে দিয়ে চলে গেল। আমার রাগ হলো খুব। একবার মনে হলো ফিরিয়ে দিই, কিন্তু তারপরেই মনে পড়ল সেই চিরকালীন প্রবাদ বাক্য, চোরের ওপর রাগ করে মাটিতে বসে ভাত খাওয়া। শেষ পর্যন্ত সামলে নিলাম রাগটা। মহাপ্রসাদ বলে কথা, ফিরিয়ে দেওয়া ঠিক নয়। তাছাড়া ঘরে কিছু নেইও। এই নিবান্দাপুরীতে কোনো খাবারওয়ালাও ঢু মানে না যে রসগোল্লা জাতীয় কিছু কিনে রাখব। এই প্রসাদ ফিরিয়ে দিলে একেবারেই পেটে কিল মেরে শুয়ে থাকতে হবে। অগত্যা হাঁড়িগুলো ওপরে তুলে নিয়ে গেলাম। নির্জন বাড়ি, কর্মহীন উৎসাহহীন জীবন, আর সঙ্গী বলতে সমুদ্রের ঠান্ডা বাতাস। সঙ্গে তেমন বইপত্রও নেই, থাকলে সুবিধাও হতো না, পড়বার মতো আলোও তো নেই। খবরের কাগজটা পাওয়া যায়নি। এখানে কে কাগজ দিতে আসবে? শুধু 2জন মানুষের মুখোমুখি বসে থাকা। আমাদের জীবনের গল্প করার বস্তু ফুরিয়ে এসেছে বহুদিন। সুতরাং রাত 8টা বাজার আগেই ঘুমে ঢুলতে শুরু করলাম কর্তাগিন্নি দুজনেই। খানিকটা এমনি ঢোলবার পর দুজনেরই প্রায় একসঙ্গে মনে হলো, এমন কুঁড়ের মতো বসে থেকে লাভ কি? মিছিমিছি প্রসাদটাকে কড়কড়ে করা। এখানে এসেছি তো বিশ্রামের জন্য, একটু আগে শুয়ে পড়লে দোষ কি? এখানেও যে কলকাতার মতো ঘড়ি ধরে 10টায় খাওয়া আর 11টায় শোয়া বজায় রাখতে হবে, এমন কি নিয়ম আছে? চিন্তা মাত্রেনও কাজটা সেরে ফেলা গেল। আহারাদি চুকিয়ে যখন শুয়ে পড়লাম তখন রাত 9টাও বাজেনি। আলো আর নেভাবার চেষ্টা করলাম না, কহমাতেও সাহস হলো না। এমনিতেই তো টিম টিম করে জ্বলছে, যেটুকু আছে সেটুকুও যদি চলে যায়।
যা মাথা পাগলা লণ্ঠন, আমাদের দ্বারা জ্বালা হয়ে উঠবে না। এই টিমটিমে আলোতে আমাদের ঘুমের ব্যাঘাত ঘটবে না, শুধু কেরোসিনের গন্ধটাই যা একটু বিটকেল। ঘুমিয়ে পড়েছিলাম। প্রথমে অতটা বুঝতে পারিনি। ঢেউ ভাঙার এমন প্রবল শব্দ হলো এই সময়টায় যে অন্য কোনো শব্দ কানে গেল না, অথবা অন্য কোনো শব্দ সেই তরঙ্গাভিঘাতের শব্দ থেকে আলাদা করে নেওয়া যায় না। সে শব্দে তো আমরা অভ্যস্তই, সেই শব্দের মধ্যেই তো ঘুমিয়েছি। তবে এখন ঘুমটা ভাঙল কেন? শুধু ভাঙেনি, দুজনেরই প্রায় একসঙ্গে ঘুম ভেঙেছে। আর একসঙ্গেই লক্ষ্য করেছি ঘরটা অন্ধকার, লণ্ঠন ইতিমধ্যেই নিভে গিয়েছে। আশ্চর্য, নিজে দাঁড়িয়ে তেল ভরিয়েছি, এর মধ্যে তো নেভার কথা নয়। কেরোসিনের এমন তীব্র গন্ধই বা কেন ঘরে? গৃহিণী ফিসফিস করে উঠলেন পাশ থেকে। ওগো শুনছো, আলোটা নিভলো কেন গো? কি জানি, বলতে বোধহয় ছোট ছিল, তো লক্ষ্য করা হয়নি তখন। জোর করেই একরকম আশ্বস্ত করি তাকে। নিজে অতটা নিশ্চিন্ত হতে পারি না, কারণ যে মৃদু আঁচে লণ্ঠনটা জ্বলছে তাতে তেল এমন কিছু পড়বার কথা নয়। বলতে যতই ছোট থাকুক, গোড়াতে যদি জ্বলে থাকে তাহলে এখনো জ্বলা উচিত। তখনও ঘুম ভাঙার কারণটা বুঝতে পারিনি, অথবা কোন বিশেষ কারণে যে ঘুম ভেঙেছে তাও বুঝিনি। বুঝলাম একটু পরে। এবার আর ব্রেকারের শব্দ থেকে আলাদা করে নিতে অসুবিধেও হলো না। এই ধরনের কোনো শব্দ আগে শুনিনি, এমন ভয়াবহ, এমন গম্ভীর। বহুদিন আগে বিহারের সেই প্রচণ্ড ভূমিকম্পের সময় সেখানকার একটা শহরে ছিলাম। তারও 10 বছর আগে যমুনার বন্যার সময় বৃন্দাবনে ছিলাম। দুদিনই অল্পের জন্য প্রাণে বেঁচেছি। বড় পাকা বাড়ি ভেঙে পড়ার শব্দ ঢের শুনেছি। এই শব্দ তাও ঠিক নয়। মনে হলো এই গোটা বাড়িটার হাড় মর্মরই ব্যারাম হয়েছে, অথবা পাথরের এই প্রকাণ্ড বাড়িটাকে কেউ যেন হাতের নির্দয় মুঠোর মধ্যে নিয়ে পিষছে, তারই হাড়গোড় ভাঙার শব্দ শোনা যাচ্ছে। কয়েক মুহূর্ত মাত্র, কিন্তু তাতেই যেন বুকের স্পন্দন থেমে এলো, দেহের রক্ত বরফ হয়ে গেল কিছুক্ষণের জন্য। এমন ভয়ঙ্কর, এমন পৈশাচিক, এত গম্ভীর একটা শব্দ ঠিক কি যে শুনলাম তা কাউকে বোঝানো যাবে না কোনোদিন। সমুদ্রে ঢেউ ভাঙার শব্দ নয়, এমনকি বাড়ি ভেঙে পড়ার শব্দও নয়, তা হলো করে বলতে পারি। তবে এ কি? সত্যি কিছু শুনছি তো, নাকি এও স্বপ্ন? কিছু বুঝতে পারছি না যেন। মাথার মধ্যে কেমন সব গোলমাল হয়ে যাচ্ছে। সুস্পষ্ট চিন্তার খেয়েই ধরতে পারছি না। অসাড় হয়ে পড়ে রইলাম দুজনেই। ভয় যে এর আগে পাইনি তা নয়, কিন্তু আজ বুঝলাম যথার্থ ভয় পাওয়া কাকে বলে। ভয়ে যে এমন পাথর হয়ে যায় মানুষ, ভয়ে যে এমন একটা শারীরিক কষ্ট হয়, তাও আজ প্রথম অনুভব করলাম। ঘরের মধ্যে হু হু করে উদ্দাম সমুদ্রের হাওয়া বইছে ঝড়ের মতো। ঘরে শুয়েও শীত করছিল সে হাওয়ায়। দেখলাম শীত করলেও ঘামে বালিশ বিছানা ভিজে উঠেছে। হঠাৎ মনে হলো হাওয়া কোথাও নেই। প্রাথমিক বিহ্বলতা কেটে যেতেই কিন্তু মানুষের সহজাত আত্মরক্ষার চিন্তাটা আরো প্রবল হয়ে উঠল। হয়তো এটাও ভয়েরই আর একটা চেহারা। জোর করেই যেন হাত পা সক্রিয় করে তুলে এক ঝটকায় বালিশের তলা থেকে টর্চটা বের করে এনে একেবারে উঠে দাঁড়ালাম। কে কে ওখানে? টর্চটা জ্বলে উঠতে আরো খানিকটা সম্বিত ফিরে এলো। ভালো করে ঘরটার দিকে তাকালাম। না, দরজা যেমন বন্ধ ছিল তেমনই আছে।
ঘরে অন্য কোনো লোকও ঢোকেনি। সেই সঙ্গে হ্যারিকেন নিভে যাওয়ার কারণটাও বুঝতে পারলাম। লণ্ঠনটা বোধ হয় ফুটোই ছিল। মাতি ময়দা বা সাবান জাতীয় কিছু টিপে দিয়ে হয়তো কাজ চালিয়ে নিচ্ছিল। এখন হয়তো লণ্ঠনটা তেতে ওঠার ফলে সেই তাপি খসে পড়ে গিয়েছে। এছাড়া এভাবে ঘরময় তেল ছড়াবার আর কোনো কারণ থাকতে পারে না। সব তেল বেরিয়ে যাওয়ার জন্যই আলোটা নিভেছে। আমার এইভাবে উঠে পড়ায় গৃহিণীও কিছুটা প্রকৃতিস্থ হয়েছিলেন। তিনিও তাড়াতাড়ি উঠে কুলুঙ্গি থেকে দেশলাইটা নিয়ে মোমবাতি জ্বালতে গেলেন। কিন্তু তাতে দুরকম বাধা। প্রথমত, দেশলাই এভাবে নোনা হাওয়ায় বাইরে ফেলে রাখা উচিত নয়। গোটা 5-6 কাঠি নষ্ট করে যদি বা একটা জ্বালাতে পারলেন শেষ পর্যন্ত, সেটা আর মোমবাতির পোলতে পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব হল না। দমকা বাতাসে নিভে গেল তৎক্ষণাৎ। এখানে জানলা বন্ধ না করে আলো জ্বালবার চেষ্টা করাই মূর্খতা। সে কথাটাই এবার বললাম ওকে। আগে জানলাটা পুরো বন্ধ করো। মিছিমিছি দেশলাই কাঠি খরচ করে লাভ কি? ওই কটা তো এখনই শেষ হয়ে যাবে। আমি আলো ফেলছি, তুমি জানলাগুলো বন্ধ করে দিয়ে এসো। গৃহিণীও তা বুঝলেন। বিনা বাক্য ব্যয়ে দেশলাইটা বিছানায় ফেলে এগিয়ে গেলেন জানলাটা বন্ধ করতে। এগিয়ে গেলেন বলাটা ভুল হলো, সেদিকে ফিরলেন বলাই উচিত। এবং সঙ্গে সঙ্গে ভয়ার্ত এবং অস্ফুট একটা শব্দ করে থমকে দাঁড়িয়ে গেলেন। এবার তার মুখের উপর আলো ফেলে দেখি ভয়ে তার মুখ বিবর্ণ হয়ে গিয়েছে। চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে আসতে চাইছে। জানলার দিকে তাকিয়ে ভয় পাওয়ার এমন কি কারণ থাকতে পারে? তবে কি বাইরে বারান্দায় কিছু দেখেছেন তিনি? দ্রুত পায়ে সেদিকে ছুটে যেতে গিয়ে আমিও বুঝলাম, আর কিছুক্ষণের জন্য অনড় পাথর হয়ে গেলাম। আমরা যখন শুতে যাই, আর শুধু তখন কেন, সারা দিন ধরেই লক্ষ্য করেছি যে আমাদের চৌকি থেকে জানলাটা অন্তত 6 হাত দূরত্বে ছিল। এখন দেখছি আর 1 হাতও নেই। স্তম্ভিত বিহ্বল ভাবেই আড়ষ্ট হাতটা ঘুরিয়ে দেখিনি আর একবার। শুধু ওদিকের জানলাই নয়, চারিদিকের দেওয়াল ও জানলা যেন বড় কাছে এসে গিয়েছে। সমস্ত দিন যে ঘরে ছিলাম, সেই বিরাট হলঘরের আর কোনো অস্তিত্ব নেই। বর্তমানে তার সিকিতে মাত্র দাঁড়িয়েছে। কিন্তু তাও রইল না বেশিক্ষণ। হঠাৎ আবার সেই ভয়ঙ্কর শব্দটা পাক দিয়ে উঠল। বাড়িটার পাষাণ দেহ যেন কোনো অদৃশ্য অশরীরী শক্তি বজ্রমুষ্টিতে চেপে ধরেছে। পাথরের হাড় মড়মড় শব্দে ভেঙে পড়ছে। তার মধ্যেই চোখে পড়ল বড় কাছে এসে পড়েছে দেওয়ালগুলো। স্পষ্ট দেখলাম সামনের দেওয়ালটা একটু একটু করে আমাদের দিকে এগিয়ে আসছে। আরো কাছে, আরো কাছে। অর্থাৎ বাড়িটাকে কেউ চেপে ধরেনি। এই পাষাণপুরি তার প্রস্তর কঠিন মুষ্টিতে আমাদের চেপে ধরার চেষ্টা করছে। ঘরটা আরো ছোট হয়ে আসছে, আরো ছোট, আরো। প্রথম সচেতন হয়ে উঠলেন আমার গৃহিণী। প্রচন্ড একটা আর্তনাদ করে উঠে তিনি পাগলের মতো ঝাঁপিয়ে পড়লেন দরজাটার ওপর। হাতড়ে হাতড়ে খিল খুলে আমার হাত ধরে টানতে টানতে বেরিয়ে পড়লেন ঘরের বাইরে। বাইরে বারান্দা আরো সংকীর্ণ হয়ে এসেছে ততক্ষণে। আমরা টর্চের ক্ষীণ আলোতেও স্পষ্ট দেখলাম সেটা একটু একটু করে সংকীর্ণতর হচ্ছে। সামনে গৃহিণী, পেছনে আমি কোনো মতে এইভাবে ছুটতে ছুটতে গিয়ে সিঁড়ি ধরলাম। ঘোরানো সিঁড়ি, উঁচু বাড়ির প্রশস্ত সিঁড়ি যেমন হয়, কিন্তু সেই সিঁড়িও সরু হয়ে এসেছে, তাই একজনের যাওয়াও কষ্টকর। প্রতি মুহূর্তেই মনে হচ্ছে রেলিং আর দেওয়ালের জাঁতি কলে আটকে যাব।
যদি ঠিক মতো নামতে না পারতাম, যদি কোথাও তাড়াহুড়ো করতে গিয়ে পা পেছলাতো, তাহলে আটকে যেতাম নির্ঘাত। নেহাত গুরুবল বা জগন্নাথের কৃপায় কোনো মতে ধাপ কটা পেরিয়ে এসে পৌঁছলাম নিচের বারান্দায় এবং সেখান থেকে এক লাফে বাইরে বালির প্রাঙ্গণ। এতক্ষণ গৃহিণী চৈতন্য হারাননি বা আমার হাতের মুঠিও শিথিল করেননি, কিন্তু এখন নিরাপদ মুক্তির মধ্যে এসে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়লেন। আমার সেইটুকু সামর্থ্যও ছিল না, একটা শব্দ করার মতো শক্তিও ছিল না আর। আমি সেইখানে বালির ওপরে এলিয়ে শুয়ে পড়লাম। তারপর আর কিছু জানি না। ওপরে তারা ভরা আকাশও চোখের সামনে অন্ধকারে লেপে মুছে একাকার হয়ে গেল। আর কোনো সংজ্ঞা বা চৈতন্য রইল না আমারও। আবার যখন নিজের পারিপার্শ্বিক সম্বন্ধে সচেতন হয়ে উঠলাম, তখনও সকাল হয়নি, কিন্তু রাতের অন্ধকার বিবর্ণ হয়ে এসেছে। ভোর হতে বেশি দেরি নেই। ধর্মর করে উঠে বসলাম। উঠে বসতেই নজরে পড়ল গৃহিণী তখনও সেভাবেই পড়ে, আর আমাদের থেকে অদূরে প্রশান্ত মুখে একটা ঘটি হাতে বসে আছে কীর্তনচন্দ্র। ঘটি করে বোধহয় জলই এনে থাকবে, কারণ উঠে বসার সঙ্গেই টের পেয়েছি আমার মাথা থেকে কপাল ও ঘাড় বেয়ে জল গড়াচ্ছে। তার মানে কীর্তনই মুখে চোখে জল ছিটিয়ে দিয়েছে। হয়তো সেই জন্যই সম্বিত ফেরা সম্ভব হয়েছে এত তাড়াতাড়ি। ওই লোকটাকে দেখে কিছুটা ভরসা পাওয়ার সঙ্গে সঙ্গে এতক্ষণের দুঃসহ আতঙ্ক দুর্বিষহ উষ্মায় পরিণত হলো। ধৈর্য না রাখতে পেরে লোকটাকে গালাগালি দিয়ে উঠলাম। শয়তান, আস্ত শয়তান তুমি একটা বুড়ো শকুন, এখানে বসে মজা দেখছো? আমার গালিগালাজের উষ্ণ কণ্ঠস্বরে গৃহিণী ও চৈতন্য ফিরে পেয়ে উঠে বসলেন, কিন্তু কীর্তনচন্দ্রকে একটুও বিচলিত হতে দেখলাম না। অনেকক্ষণ পরে সে মুখ খুলল। তার একেবারে সাফ জবাব। মুখ আর জানিবে? আপনারা আমাকে জিজ্ঞেস করছিলেন, কোনো খোঁজ খবর করে এসছিলেন? এ বাড়িতে যে ভূত আছে সে কথা তো এই তল্লাটে সবাই জানে, নইলে বাড়ি বিক্রি হয় না কেন, ভাড়াটে আসে না কেন? এত বড় বাড়ি খালি পড়ে থাকতে আমিও ঝুপড়িতে বাস করি কেন? রাতের ভয়াবহতা সকালের আলোর সঙ্গে সঙ্গে অবাস্তব বলে মনে হয়। সূর্যের কিরণে চারপাশ ঝলমল করছে, তার চারপাশে প্রশান্তি। বারান্দা তেমনই প্রশস্ত যেমন কাল সকালে দেখেছিলাম, সিঁড়িও তেমনই আছে। গত রাতের পরিবর্তনের চিহ্ন মাত্র নেই। আমি হয়তো মালপত্র আনতে আর ভেতরে ঢুকতাম না, কিন্তু গৃহিণী দেখলাম আমার থেকে বেশি সাহস রাখেন। তিনি কীর্তনকে সঙ্গে নিয়ে ঠাকুরের নাম করতে করতে ঘরে ঢুকলেন। দুর্গা দুর্গা, হে দুর্গা, রক্ষা করো ঠাকুর, রক্ষা করো দুর্গা দুর্গা দুর্গা। অগত্যা আমাকে ওদের পিছু পিছু যেতে হলো। না, ভেতরে কোনো পরিবর্তন নেই। আমাদের শোয়ার ঘরও মাঠ ময়দানের মতো ফাঁকাই পড়ে আছে। সেদিকে তাকিয়ে সবটাই একটা দুঃস্বপ্নের মতো মনে হতে লাগলো। সেই দিকবিদিক জ্ঞানশূন্য ভয়টা নিতান্ত ছেলে মানুষই বলে বোধ হলো, হাস্যকর ছেলে মানুষই। শুধু একটা ব্যাপার ছাড়া, আলোটা। হ্যারিকেনের তেল যে সবটুকুই নিঃশেষ হয়ে বহুদূর পর্যন্ত মেঝেতে ছড়িয়ে রয়েছে, সেটা স্বপ্নও নয়, কল্পনাও নয়। হ্যারিকেনটা তুলে দেখলাম, কোথাও কিচ্ছু খসে যাওয়ার চিহ্ন নেই। এমনকি কোনো ফুটোও চোখে পড়ল না। পলতেও অনেকখানি বড়। এক ফোঁটা তেল থাকলেও জ্বলত। তবে এইসব তবের উত্তর খোঁজার মতো মানসিক ধৈর্য ছিল না তখন আমার। মালপত্র গুছিয়ে নিয়ে রিক্সা ধরে চলে গেলাম সোজা বিজয়দার হোটেলেই। জায়গা না পাই তো সেই দিনের ট্রেনেই ঘরের ছেলে ঘরে ফিরব। হাওয়া খেয়ে আর কাজ নেই। সৌভাগ্যক্রমে বিজয়দার হোটেলে
আগের দিন সন্ধ্যেতেই হঠাৎ একটা ঘর খালি হয়েছে। সকালে তখনও এক্সপ্রেসের যাত্রীরা আসেনি, তাই নির্বিবাদে ও নির্বিঘ্নে একটা আশ্রয় পাওয়া গেল। বিজয়দা প্রথমে সবটাই হেসে উড়িয়ে দিলেন আমাদের কল্পনা বলে, কিন্তু কীর্তনচন্দ্রের মোক্ষম যুক্তি প্রয়োগ করতে তিনিও মানতে বাধ্য হলেন যে কথাটা আগেই ভেবে দেখা উচিত ছিল। এই ভিড়েও অত বড় বাড়ি ভাড়া পায় না কেন? অন্তত কোনো হোটেলও নিতে পারত তো। তাছাড়া বাড়িটা মেরামত করতেও কম করে 8-10 হাজার টাকা খরচ হয়েছে মালিকদের। সে জায়গায় ওরা দর দিয়েছে মাত্র 30,000, তবুও বিক্রি হয় না কেন? ঠিকই বলেছ। আচ্ছা, এই নিয়ে পরে কথা হবে খন। আপাতত আমি যাই, চট করে বাজারটা সেরে আসি। এসব নিয়ে বিজয়দার মাথা ঘামানোর সময় ছিল না। বোর্ডার, হোটেল এবং সহস্রবিধ কচকচির মধ্যে প্রায় তখনই ভুলে গেলেন ব্যাপারটা। আমরা তখন তার কাছে 6 নম্বর ঘরের 2জন বোর্ডার মাত্র, তার বেশি কিছু না। কিন্তু আমরা দুজনে অত সহজে ভুলতে পারলাম না। বিশেষত রাতের সেই বিভীষিকা আমার গৃহিণীকে রীতিমতো কাবু করে ফেলেছে। কিন্তু তা সত্ত্বেও তার কৌতূহল প্রবল, আমায় অবিরত খোঁজাতে থাকলেন। হ্যাঁ গো, এরকম একটা ঘটনা ঘটলো আমাদের সাথে, কেন ঘটলো সেটার খোঁজ করব না? চলো না, খোঁজ নি। ওই কীর্তনচন্দ্র নিশ্চয়ই জানে, ওকে জিজ্ঞেস করলে কিছু তো জানতে পারবো। চলো না, আমাদের এই রহস্যটা জানতেই হবে। অবশেষে একদিন সকালে সত্যি সত্যিই রওনা হয়ে গেলাম। ধরলাম কীর্তনচন্দ্রকে চেপে চুপে। প্রথমটায় কিছুই বলতে চাইনি, শুধু বলল, মুখ কিছু জানে না, মুখ কিছু জানে না, মুখ কিছু জানে না। শেষ পর্যন্ত পকেট থেকে একটা 5 টাকা নোট বের করে তার হাতে গুঁজে দিতে কাজ হলো। কীর্তনচন্দ্র গলে গেলেন। তার মুখে ইতিহাস শোনা গেল। 40 বছর আগের কথা, এখনকার মালিকদের আগের কালের ঘটনা। কীর্তনচন্দ্র বলতে থাকলো, আর আমরা তন্ময় হয়ে শুনলাম বাংলার এক জমিদারের কথা। বিপত্নিক জমিদার নিজের ছেলের জন্য পাত্রী দেখতে গিয়ে ভিন গায়ের এক দরিদ্র ভদ্রলোকের মেয়েকে দেখে মুগ্ধ হয়ে গেলেন। মেয়েটি ছিল অসামান্য সুন্দরী, বয়স মাত্র 18-19। মেয়েটির বাবাকে জমিদার বললেন, তোমার টাকা পয়সার অবস্থা আমি জানি, ধার দিনে তো আর কদিন পর মাথার উপর ছাদটাও থাকবে না। ভালো কথা বলছি, ওই মেয়েটার সাথে আমার বিয়ে দিয়ে দাও। নগদ 20,000 দেবো, 20,000। তোমার জীবন ফিরে যাবে। দিয়ে দাও, বিয়ে দিয়ে দাও। মেয়ের বাবা নগদ 20,000 টাকা লোভ সামলাতে না পেরে মেয়ের বিয়ে দিয়ে দিলেন। মেয়েটির নাম ছিল ললিতা। ঋণগ্রস্ত বাবা এবং নিজের আরো 3 অবিবাহিত বোনের মুখ চেয়ে স্বেচ্ছায় এই আত্মদানে রাজি হয়েছিলেন তিনি। তার নাকি তত দোষও ছিল না, স্বামীকে সেবা যত্ন করতেও কোনো ত্রুটি করেননি তিনি। গোলমাল বাঁধল অন্যত্র। নতুন মা ঘরে আসায় জমিদার বঙ্গচন্দ্রবাবুর পুত্রকন্যারা বেঁকে বসল। তাঁর ছোট ছেলে আনন্দ, অর্থাৎ যার জন্য পাত্রী দেখতে গিয়ে এই কাজটি করেছিলেন বঙ্গচন্দ্র, সে নাকি দা দিয়ে কাটতে এসেছিল বাবাকে। ললিতাই নাকি সকলের হাতে পায়ে ধরে বঙ্গচন্দ্রকে বাঁচান। তোমার পায়ে পড়ে ওকে মেরো না, ওকে মারলে আমার জীবনটাই শেষ হয়ে যাবে। দোহাই তোমাদের, কথা দিচ্ছি আমার জন্য তোমাদের কোনো অসুবিধে হবে না। তোমরা ওকে মেরো না, ছেড়ে দাও। ক্রমশ ললিতা পুত্র পুত্রবধূদের মন জয় করে নেন। কিন্তু আস্তে আস্তে সেই ছোট ছেলে আনন্দই নতুন মায়ের প্রতি একটু বেশি অনুরক্ত হয়ে পড়ল। প্রথম দিকে ললিতা এই ঘনিষ্ঠতা এড়িয়েই চলতেন, কিন্তু শেষে তিনিও একটু নরম হয়ে পড়েন। তুমি তুমি এরম করো না, এ হয় না। সবাই কি বলবে? তুমি তুমি আমার থেকে দূরে থাকো। আমি আমি আর পারছি না। আমার জন্য পাত্রী দেখতে গিয়ে বাবা তোমায় বিয়ে করে আনলেন। তোমার ওপর আমার ধর্মত দাবি আছে আমার। আমি অন্যায় কিছু করছি না, বাপের অন্যায়ের প্রতিকার করছি মাত্র।
তবে ব্যাপারটা বেশি দিন চাপা রইল না। বঙ্গচন্দ্র স্ত্রীকে নিয়ে দেশ ত্যাগ করলেন। কলকাতা এলেন, তারপর সেখান থেকে কাশী, সেখান থেকে বোম্বাই। কিন্তু কোথাও গিয়েই নিশ্চিন্ত হতে পারলেন না। সন্দেহ জিনিসটা এমনই যে একবার মাথায় ঢুকলে বীজাণুর মতো ক্রমশ ছড়িয়ে পড়ে, কিছুতেই নিঃসংশয়ে হতে দেয় না মানুষকে। শেষে বঙ্গচন্দ্রের এমন হলো যে কোনো শহরে গিয়েই তিনি শান্তি পান না। যে কোনো তরুণ ভদ্র সন্তান দেখেই তার মনে হতে শুরু করে যে সে হয় ললিতা সম্বন্ধে লুব্ধ, আর তাঁর স্ত্রীও সেই লোকটির প্রতি অনুরক্ত। ঘুরে বেড়াতে বেড়াতে তার মনে পড়ল পুরী শহরের এই বাড়িটির কথা। তৈরি করার পর একবার মাত্র এসেছিলেন। নির্জন জায়গা, কাছাকাছি বিশেষ লোকজনের বসতি নেই, এখানটাই নিরাপদ বলে মনে হয়। কিন্তু ততদিনে ললিতা ক্ষিপ্ত হয়ে উঠেছেন। লালসায় নয়, স্বামীর প্রতি আক্রোশে তখন অগ্রপশ্চাৎ কোনো জ্ঞানই নেই তার। বঙ্গচন্দ্র সঙ্গে চাকর রাখতেন না। এখানেও এসে একজন পরিচারিকাকে নিয়োগ করেছিলেন কাজকর্মের জন্য। কিন্তু তার নিজের কতগুলি ব্যক্তিগত সেবার অভ্যেস ছিল, যা পরিচারিকার থেকেও পাওয়া সম্ভব নয়। তাকে দিয়েই একটি নুলিয়াকে ডাকিয়ে এনে ব্যবস্থা করেছিলেন রোজ এসে তেল মালিশ করে সমুদ্রে স্নান করিয়ে আনবে বলে। সে নুলিয়াই আবার বিকেলে এসে পা টিপে যেত। অন্য কোনো পুরুষের অভাবে ললিতা সেই নুলিয়াটিকেই অবলম্বন করলেন। নুলিয়ার পক্ষে এ ছিল আশাতীত সৌভাগ্য। প্রথমটা বঙ্গচন্দ্র অতটা বোঝেননি। ললিতা যে এই কাজ করতে পারে তা তিনি কল্পনা করতে পারেননি। যখন পেলেন তখন ঘটল সাংঘাতিক ঘটনা। নিজের রূপ নিয়ে তোর খুব দেমাক না? ভাবিস যে কেউ ঘাড় মুছড়ে পড়বে। আজ তোরে এমন অবস্থা করব যে আর কেউ পড়বে না। ওই শঙ্কর মাছের চাবুক দিয়ে তো চামড়া কুচিয়ে নেবো আমি। স্ত্রীকে চাবুক দিয়ে মেরে ক্ষতবিক্ষত করেও ক্ষান্ত দিলেন না। আরো অত্যাচার, যন্ত্রণা তুলে রেখেছিলেন তার জন্য। এই দাঁড়া 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 দাঁড়া, এখনো শেষ হয়নি রে, এখনো শেষ হয়নি। তোর চামড়ায়, তোর চেহারায় আর একটু রং ফোটাই। কি দিয়ে করবো জানিস? জ্বলন্ত সিগারেট। এই বলে সিগারেট ধরিয়ে ললিতার মুখের 2-3 জায়গায় ছ্যাঁকা দিয়ে মুখটাকে বিকৃত করে দিলেন। কেমন লাগে? কেমন লাগে? খুব দেমাক তোর রূপ নিয়ে। এদিকে নুলিয়াটিকেও লাথি মেরে তাড়িয়ে দিলেন বাড়ি থেকে। এখনো দাঁড়িয়ে কেন? কিসের ইচ্ছে? হ্যাঁ, প্রেম পেয়েছে? প্রেম? নুলিয়া নিজের অপমানের চেয়েও ললিতার প্রতি অত্যাচারে বেশি ক্ষেপে গেল। ললিতাকে একটা ঘরে বন্ধ করে রেখেছিলেন বঙ্গচন্দ্র। আর যে ঘরটায় আমি আর গৃহিণী ছিলাম সেই ঘরে একা শুয়েছিলেন। চীনা পান্ডাকে ডেকে বলেছিলেন, এই কারটা দারোয়ান ডেকে আনবি, বুঝলি? আরে ঝিটাকেও তাড়িয়েছি, আরেকজনকে নিয়ে আসিস যা। কিন্তু দারোয়ান তো আর এক রাতে পাওয়া যায় না। তবে তিনি নিশ্চিন্ত ছিলেন। তাঁর বালিশের নিচে রিভলভার থাকত। মজবুত দরজা বন্ধ করে শোবেন। কে কি করবে তার? নুলিয়া সে কথা জানত। সে দুপুর রাতে লুকিয়ে বাড়িতে ঢুকে প্রথমে ললিতাকে মুক্ত করল। পাঁচিল দেওয়ার জন্য ইট আনানো ছিল, চুনও কিছু ছিল নিচের ঘরে। সে ললিতাকে বলল নিজের পরিকল্পনার কথা। সব শুনে ললিতা বললেন, এই হবে ওর উচিত শাস্তি। ওই ঘরেই থাকবে ও আজীবন। দুজনে রাতারাতি চুন বালি দিয়ে ওই ঘরের দরজা ও এই দিকের জানলা গেঁথে নিশ্ছিদ্র করে দিল। আগে জানলা, পরে দরজা। জানলা বন্ধ করতেই ঘুম ভেঙে গিয়েছিল বঙ্গচন্দ্রের।
ঘুমের ওষুধ খেয়ে শুতেন বলে ঘুমটা অস্বাভাবিক রকমের গাঢ় হতো তার। হাওয়া বন্ধ হতেই ঘুম ভেঙেছিল। বঙ্গচন্দ্র চিৎকার চেঁচামেচি কান্নাকাটি শুরু করে দিলেন। কি হচ্ছে? কি দম বন্ধ হয়ে যাচ্ছে? খোলো খোলো, দম বন্ধ হয়ে আসছে। আরে হচ্ছেটা কি? সব করাকে দেখাবো আমি, সব করাকে জব্দ করে ছাড়বো। এই আমায় আটকে রেখে তোমরা কিছু পাবে না। খুলে দাও, দরজাটা খুলে দাও, দম বন্ধ হয়ে আসছে। আমি আমার 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 সিন্দুক থেকে সব দিয়ে দেবো, সব দিয়ে দেবো। ঈশ্বরের দিবি, খোলো দরজা, খোলো দরজা, খোলো, আমার কষ্ট হচ্ছে, দরজা খোলো। তখন দরজা গাঁথা চলছে। বাইরে থেকে শেকল আগেই তুলে দিয়েছিল এরা। বঙ্গচন্দ্রের কাতর আবেদন চিৎকার বাইরে বিশেষ পৌঁছয়নি। আর পৌঁছলেই বা কি, তা শুনবে কে? তখন বর্ষাকাল, পুরীতে লোকজন এমনিই কম। তাছাড়া তখন এদিকে এত বাড়ি হয়নি, খুব দূরে দূরে দু একটা বাড়ি, তাতেও লোকজন নেই। পরের দিন পাণ্ডা এসেছিল। ললিতা তখন নিচেই ছিলেন। দু এক কথা বলেই তাকে বিদায় করলেন। নতুন দারোয়ান বা পরিচারিকা আনার ব্যাপারটা রদ করে দিলেন। মুখের চেহারা দেখে পাণ্ডা প্রশ্ন করায় শুকনো হেসে বললেন, ও কিছু না, স্টোভে ছ্যাঁকা লেগেছে। এরপর 2-3 দিন ওরা এইখানেই বাস করে। ওদের মনে শান্তি ছিল না, কারণ বঙ্গচন্দ্র নাকি ওই অবস্থাতেও পুরো 2 দিন বেঁচেছিলেন। তাঁর ক্ষীণ কণ্ঠস্বর, দরজায় ধাক্কা দেওয়া শব্দ বাইরের কেউ না শুনুক, এরা শুনেছিল। দোহাই তোমাদের, আমি এরকম থাকবো না। আমি নিজেকে শুধরে নেব, তোমাদের দুজনকে ছেড়ে দেবো। আমার মুক্তি দাও, শপথ করে বলছি, আমার ছেড়ে দাও, আমার মুক্তি দাও। অবশেষে এক সময় সে সব শব্দই নীরব হয়ে গেল, কিন্তু ওদের কানে নীরব হয়নি সম্ভবত। ক্রমাগত সেই আর্তনাদ ও বিলাপ ওদের কানে বেজেছে। আমার ছেড়ে দাও, আমার ক্ষমা করো, আমার মুক্তি দাও। শুনতে পাচ্ছ? ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, মুক্তি দাও, ছেড়ে দাও। নিজেদের ভবিষ্যতের চিন্তাটাও তার বাস্তব চেহারা নিয়ে ওদের সামনে দাঁড়িয়েছে। শেষে দুজনেই নাকি এই বাড়িটার অন্য ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। ডাক্তারদের অনুমান ললিতা আগে, নুলিয়াটা পরে। বেশ কয়েকদিন পরে পাণ্ডা এসে আবিষ্কার করে ব্যাপারটা। পুলিশে খবর দেয়। পুলিশ এসে দেওয়াল ভেঙে বঙ্গচন্দ্রের পচা গলা মৃতদেহ উদ্ধার করে। আসে ওর ছেলেমেয়েরা, সৎকার ইত্যাদি করেই ফিরে যায়। তারা এ বাড়ির জন্য আর কিছু করেনি, যুদ্ধ বাদতে প্রথম সুযোগেই বেঁচে দিয়েছে। কিন্তু তার পরের মালিকরা অত সহজে অব্যাহতি পাননি। অনেক চেষ্টা করেছেন ভাড়া দেওয়ার বা বিক্রি করার, কোনোটাই হয়নি। কোনো ভাড়াটেই এক রাতের বেশি টিকতে পারেনি। আর সেই দুর্নাম ছড়িয়ে পড়ায় বিক্রি হয়নি। কীর্তনচন্দ্র আমায় বললেন, ভীম দুধ দেওয়ার সঙ্গে বাড়ি দালালিও করে। আপনারা টিকে গেলে সে কথা ছড়িয়ে পড়তো, বাড়ি বিক্রি হওয়া সুবিধাও হতো। অবশ্য এরপর আমরা যে কদিন ছিলাম, ভীমের টিকি খুঁজে পাইনি। সে নাকি কোন এক জরুরি কাজে দেশে ফিরে গিয়েছে। তার ভাইপো এসে সেই অজুহাতই দিয়েছিল আমাদের। শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প পাষাণের ক্ষুধা। গল্প পাঠে লেখক এবং কীর্তনচন্দ্রের ভূমিকায় দীপ, লেখকের স্ত্রী গোধূলি, ভীম এবং আনন্দের ভূমিকায় অগ্নি, জমিদার বঙ্গচন্দ্র সোমক, ললিতা, দেবস্মিতা, অন্যান্য চরিত্রে রিচার্ড এবং শায়ক, গল্পের সূত্রধার দেবী, গল্পের বেতার নাট্যরূপ, শব্দগ্রহণ
পর্ব পরিচালনা এবং বিজয়দার ভূমিকায় পুষ্পল, ধ্বনি পরিকল্পনা এবং আবহ সঙ্গীত মাইনুর, পোস্টার ডিজাইন জয়েন দ্য ডটস। শেষ হল গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প পাষাণের ক্ষুধা।